দর্শক মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনিবুনন। বর্তমানে মাদকের ছোবলে নারীরাও আধুনিকতার নামে বা ফ্যাশনেবল লাইফস্টাইলের নামে উচ্চবিত্ত নারীদের পাশাপাশি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও কিন্তু মাদক গ্রহণের ফলে সামাজিক ও পারিবারিকভাবে নানান অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যারিয়ার গঠনের বিপরীতে ক্যারিয়ার ধ্বংস করতে বসেছেও অনেক মাদকসেবী নারীরা। স্বাস্থ্য ঝুঁকি সহ নানান সমস্যায় পতিত হচ্ছেন এই নারীরা। দর্শক মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বে বিষয় নির্ধারণ করা হয়েছে মাদকের কারণে নারীদের স্বাস্থ্য ঝুঁকি, চিকিৎসা ও সামাজিক দৃষ্টিভঙ্গি। আজকের পর্বে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞকে। আমাদের সাথে আছেন হাফসা ঝুমুর, কাউন্সিলর ও ট্রেনার। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ এবং দর্শকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সো আজকের যে আমাদের টপিকটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সব কিছুর বিষয়ে কিন্তু আমরা ফোকাসড, বাট আমাদের এই একটি বিষয়ে কিন্তু আমরা অনেক বেশি ফোকাস না থাকার কারণে এটার হার দিন দিন কিন্তু বাড়ছে। সো যার কারণে আমাদেরকে আসলে এই জায়গাটা নিয়ে আজকের ডিসকাশনটা আসলে প্রত্যেকের জন্যই হেল্পফুল, কারণ সামাজিক দৃষ্টিভঙ্গি কিন্তু এখানে অনেক বড় একটি ভূমিকা পালন করে। একদম, কারণ আমরা যদি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি চেঞ্জ না করি তাহলে আসলে আমরা সবাইকে রিকভার করে কিন্তু নিয়ে আসতে পারবো না, কারণ তারা আমাদেরই সন্তান। একদমই তাই আপু। একদমই যেটা বিষয় হচ্ছে, আমরা সবসময় ছেলেদের মাদকাসক্তির বিষয়টা নিয়ে সবসময় কথা বলি এবং মাদকাসক্ত মানেই হচ্ছে আমাদের মাথায় চলে আসে যে টোটাল একটা দৃশ্যপর্যায়ে এটা ছেলে। তো এখন আমরা কিন্তু দেখি যে দেশে গত 3 বছরে কিন্তু নারী ও শিশু মাদকাসক্তের পরিমাণ বেড়েছে প্রায় 3 গুণ। তো এটার কারণটা আসলে কি বলে মনে হয়? প্রথম কারণ আমি যদি বলি, পরিবার থেকে বিচ্ছিন্নতা। এটা অনেক বড় কারণ। কারণ এখন যেহেতু আমি একজন রিলেশনশিপ কাউন্সিলর, ডিপ্রেশন অ্যান্ড ট্রমা স্পেশালিস্ট, সো আমি রিলেশনশিপ কনসালটেন্ট হিসেবে আমি দেখি যে প্রচুর আসলে এই সেক্টরটাতে ইমোশন হ্যান্ডেল করতে না পারার কারণে ইমোশনকে কিভাবে আমি ম্যানেজ করব, আমি কিভাবে হেরে যাওয়াকে আমরা অনেক ভয় পাই, আমরা কোনো কিছু মেনে নিতেই পারি না। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের এই সামাজিক বদ্ধতা, তারপর রিলেশনশিপের এই বিভিন্ন ব্যর্থতাকে আমরা মেনে নিতে না পেরে কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া হতে পারে, সেটা বাবা মায়ের সাথে, বাবা মায়ের দাম্পত্য কলহ, সেটা কিন্তু সন্তানের জীবনে কিন্তু অনেক বড় প্রভাব ফেলে। এবং পাশাপাশি নিজেও তখন একটা কিছুর উপর নির্ভর করতে শুরু করে মেয়েরা, যেহেতু মেয়েরা স্বাভাবিকভাবে বাই নেচার তারা ইমোশনাল। সো ইমোশনকে যদি আমরা আসলে ম্যানেজ করতে না শিখি তাহলে ইমোশনই কিন্তু আমাদেরকে কাবু করে ফেলে যেই জিনিসটা। এবং সঙ্গ কিন্তু অনেক বড় বিষয়, যে আমি কার সাথে মিশছি। যখন আমার বাবা মায়ের সাথে বিচ্ছিন্নতা শুরু হবে তখন আমি আরেকজন কিন্তু নির্ভর হতে শুরু করব। অনেক সময় দেখা যায় যে অসৎ সঙ্গে পড়েও কিন্তু এটা হচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমি একটু মেন্টাল পিস খুঁজছি। মেন্টাল পিস খোঁজার জন্য দেখা যাচ্ছে আমরা হয়তো ফার্স্ট কিন্তু স্টার্টটা হচ্ছে, আগে আমরা আজ থেকে যদি আমরা 5 বছর আগে হিসাব করি তখন কিন্তু দেখবেন যে স্মোকিংয়ের হারটা খুবই কম ছিল। এখন আমরা বের হলেই দেখবো যে ইউনিভার্সিটির সামনে, যত প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, পাবলিক বলেন, আমরা একটু দাঁড়ালে কিন্তু সিনারিওটা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট কিন্তু স্মোকিং থেকেই শুরু হচ্ছে। একদম গেটওয়ে, এবং এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে যে আমি এই ট্রেন্ডে না আসলে আমার সাথে মানুষ কম মিশবে, আমি স্মার্ট না। তো কম মিশার কিন্তু এটাও কিন্তু একটা ভয় যে আমি ড্রপ আউট হয়ে যাচ্ছি, আমি ফ্রেন্ড সার্কেলের সাথে আমি খুব মিশতে পারছি না, বাট তারা আমাকে হয়তো রিসিভ করছে না, একসেপ্ট করবে না। তো দেখা যায় এই ট্রেন্ড ফলো করতে করতে আমরা একটা অসুস্থ মানসিকতায় পৌঁছে যাচ্ছি দিনে দিনে। তো এটা সবচেয়ে বড় কারণ মেয়েদের ক্ষেত্রে। মেয়েরা চায় যে কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা সবসময় কিন্তু নারী দিবসে বলে আসছি যে নারী পুরুষ সব সমান বলতে বলতে আসলে আমরা চিন্তা করি যে আমি যখন ফ্রেন্ড সার্কেল মেনটেন করছি আমাকেও সেখানে টপ লেভেলে সবার সাথে ম্যাচ করে থাকতে হবে। তো এথিক্যাল ব্যাপারটা কিন্তু অনেক বড় বিষয়। আমাদের মোরালিটি এবং আমাদের যে নৈতিকতার দিক থেকে সবাই করছে, আমি করছি, এবং এটা কিন্তু নারী পুরুষ দুজনের ক্ষেত্রেই সমান, যে এথিক্যাল কনসিডারেশন। সো আমাকে বুঝতে হবে যে আমি মানুষ হিসেবে কেমন এবং আমার কতটুকু সীমাবদ্ধতা আছে। এবং সবচেয়ে বড় কথা যে এই যে আমি জিনিসটাকে নিচ্ছি, মাদক ড্রাগ অ্যাবিউজ করছি কিংবা স্মোকিং করছি কিংবা আমি ইনজেকশনের মাধ্যমে নিচ্ছি কিংবা আমরা যাই নিচ্ছি, ইজ দিস হেল্পফুল ফর মি? আমার জন্য কি এটা উপকার করছে? এটা আসলে ভালো দিক কি? আমরা শুধু মেন্টাল পিস
এটার মাধ্যমে আসবে, কিছু সময় আমি দুঃখটা ভুলে যাব, খুবই টেম্পোরারি একটা সময়টাকে যদি আমরা একটা হয়তো সময়। ফোকাস করছি। কিন্তু এটাও তো হতে পারতো, গল্পটা তো আমরা তো পড়াশোনা করছি, আমরা তো এখন আগে আজ থেকে 10 বছর আগে সোশ্যাল মিডিয়া কিন্তু এতটা অ্যাক্টিভ ছিল না। তাহলে কি এখানে সোশ্যাল মিডিয়া আমরা সব দিকই তুলে ধরছি, কিন্তু আমি কেন খারাপটা বাছাই করে নেব? তাহলে এখানে নৈতিকতার একটা বড় বিষয় কিন্তু রয়ে যাচ্ছে, কারণ ভালোটাও আমার সামনে, খারাপটাও আমার সামনে, তাহলে আমি বেছে নিচ্ছি কিন্তু খারাপটাই। তাহলে এই জায়গাটায় আসলে পারিবারিক কাউন্সিলিংটা বা পরিবারের যে সহযোগিতা সেটা কিন্তু খুব বড় বিষয়। নাহলে অসৎ সঙ্গে পড়ে কিংবা আমি আমার কি করা উচিত, আমি আমার হিতাহিত জ্ঞানটাকে হারিয়ে ফেলছি। একদমই তাই। এবং আপু যেটা বলছিলেন যে মেয়েরা আসলে বাই নেচার ইমোশনাল, তো দেখা গেছে খুবই অল্প বয়সে হয়তো ভুল সঙ্গী নির্বাচনের ফলে কিন্তু তাদের একটা খুব মেন্টাল ব্রেকডাউন হয়, এবং তারই কিন্তু একটা স্কেপিজম হিসেবেও কিন্তু সে অ্যাডিকশনের পথে চলে যায়। সবচেয়ে বড় কারণ কেউ না কেউ আমার কাছে প্রত্যেকদিন এতটা কেস আসে যে আমার মরে যেতে ইচ্ছা করে, তো মরে যেতে ইচ্ছা করে কিন্তু মরে তো মারা যাব না, কিন্তু বেঁচে তো থাকতে হবে। তো বেঁচে থাকতে হলে আমাকে একটু কিছু সময়ের জন্য আমি মেন্টাল পিসটা যদি নিতে পারি, তো একবার আমি হয়তো ট্রাই করলাম, 4 বার হয়তো ট্রাই করলাম, করতে করতে কিন্তু সেটাকে আর ছাড়া যায় না, আসলে ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা, যার কাছে গিয়ে আমি জিনিসটা নিচ্ছি তার সাথে তো আমার একটা কানেক্টিভিটি তৈরি হয়ে যাচ্ছে, এবং সেই লুপ থেকে কিন্তু আর বের হতে পারে না। এটা এক ধরনের ট্র্যাপের মতো, ফাঁদে পা দিচ্ছি, যতই পা দিচ্ছি চোরাবালির মতো আমি ডুবে যাচ্ছি। একদমই তাই। আপু, এই যে নারীর মাদক গ্রহণের কারণগুলো তাহলে কিন্তু পুরুষদের তুলনায় অনেক ক্ষেত্রে ভিন্ন, কিন্তু সবচেয়ে ডিপ, গভীর বলবো। এবং এটা তাহলে সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল যে এফেক্টগুলো আছে, শারীরিক মানসিক প্রভাব আমরা যেটা বলি, সেটাও তো তাহলে অনেক বেশি, কারণ নারী তো একজন মা, এবং সবচেয়ে বড় কথা নারীর প্রজনন ক্ষমতায় এটা অনেক বেশি ক্ষতিকর প্রভাব ফেলে। এবং এখন দেখা যায়, আমি কথা বলছিলাম গাইনোকোলজিস্টের সাথেই লাস্ট উইকে, উনি বলছিলেন যে এখন 22 বছরের মেয়ে আসে ইনফার্টিলিটি নিয়ে, এবং দেখা যায় যে তার যে প্রজনন ক্ষমতা সেটা ধীরে ধীরে খুব কলাপস করেছে। বাট 22 ইয়ার্সে কিন্তু এটা একেবারে ইম্পসিবল, যে এটা হওয়ার কথা না। তার মানে কি, এখন কিন্তু যদি আমার যেহেতু টিনেজ মেয়ে আছে, আমি জানি যে এই সবাই যেহেতু জানে আমি একজন কাউন্সিলর, তো সেই সুবাদে আসলে টিনেজদের নিয়ে ওয়ার্কটা আমাকে এই মুহূর্তে বেশি করতে হচ্ছে, যেহেতু মেয়ের ক্লাসমেট, তারপরে আশেপাশের সবার। তো 14 ইয়ার্স থেকে আমি দেখলাম যে এই প্রবণতাটা খুব বেশি, যে আমাকে একটা রিলেশনশিপে থাকতে হবে, ইটস স্মার্টনেস। তো যখন আমি একটা ভুল সঙ্গে চলে গেলাম, যখন দেখলাম যে আমি যা চাচ্ছি আমি সেটা পাচ্ছি না, তো চাওয়া আর পাওয়ার মধ্যে ব্যাপক একটা ব্যবধান। তো সেই ব্যবধানটা কিন্তু আর নিতে পারি না। মানে আমাদেরকে ছোটবেলা থেকে মনে হয় শেখানো হয়নি যে ক্লাসে তোমাকে ফার্স্ট হতে হবে, ফেল করা যাবে না, এটা করা যাবে না। সেই যাবে না শুনতে মেয়েদেরকে দেখা যায় এত সীমাবদ্ধতা, তারা তখন ভয় পেতে শুরু করে, অনেকাংশে ইনসিকিউরিটি ডেভেলপ করে। তো সেখান থেকেই কিন্তু শুরু হয় আস্তে আস্তে আমি কিছু একটাকে নিয়ে আঁকড়ে বাঁচবো। এটাই আসলে মূলত সবচেয়ে বড় কারণ। জি আপু, এই ক্ষেত্রে কিন্তু আমরা আরো দেখেছি অপরিকল্পিত গর্ভপাত সহ আরো অনেক ধরনের বিষয়ও কিন্তু আসলে দেখা যায়। একদম যদি মোটা দাগে জিজ্ঞেস করি যে শারীরিক অটিজম কিন্তু খুব বেশি হারে এখন কিন্তু বাড়ছে, যারা মাদকসেবী নারীর, এবং অ্যাবর্শন করছে তারা, কারণ অনিয়ন্ত্রিতভাবে গর্ভধারণ, তারপর দেখা যাচ্ছে অনেক ধরনের সঙ্গীর সাথে সে মিশছে। কারণ যখন আপনি মাদক নেবেন তখন তো আপনি সাময়িক সময়ের জন্য আপনার ডোপামিন হরমোন কাজ করবে। ডোপামিন হরমোন কি? ইটস প্লেজার হরমোন। তো আপনাকে এটা সন্তুষ্ট করতে চাইবে কিছু সময়, যে এটাও তো একটা নেশার মতো, যে আমাকে এটা, যেমন যারা চা খায় তাদের চাটা মানে আমার সকালে মানে গরম হোক, চরম গরম হোক, কিন্তু এটা আমার চাই। তো তেমনই সেটা হয়তো তাকে ক্ষতি করছে না, কিন্তু আপনি যেটা নিচ্ছেন সেটা আস্তে আস্তে কি করছে, যখন আপনি এটা থেকে উঠে আসছেন তখন আপনাকে এটা কিন্তু মানসিকভাবে অস্থির করে দিচ্ছে। অস্থিরতাই তো মানুষকে আসলে তাড়না দেয় সব ধরনের। এবং পাশাপাশি অস্থিরতার পাশাপাশি সে তখন ফিল করে তার ভমিটিং ফিল হচ্ছে, সে খুব ক্লান্তি বোধ করছে, এবং পরবর্তীতে সে আর্জ ফিল করছে যে না আমার আবার নিতে হবে। না নিতে পারলে তখন সেটা মানে তার শারীরিক মানসিকভাবে তাকে অনেক ইফেক্ট করছে, একদম ডিপ্রেসড করে দিচ্ছে। যতটা ডিপ্রেশনে সে আছে ততটা থেকেও বেশি হয় যখন মাদকটা সে নিচ্ছে। শারীরিক অনেক ঝুঁকি তো আছে, মানসিক ঝুঁকিগুলোর জায়গা যদি আমরা বলি, পার্টিকুলার যে মানসিক রোগগুলোর মধ্যেও কিন্তু অনেকেই আসলে আক্রান্ত হয়ে পড়ছে।
তারপর ডিপ্রেশন, হাইলি ডিপ্রেশন, এবং এর পাশাপাশি প্যানিক অ্যাটাক, কারো খিঁচুনি আসে যখন সে ট্রাই করছে এই ধরনের জিনিস। 3বার 4বার ফার্স্ট যখন ট্রাই করছে এটাকে সে বডিতে ব্যালেন্স করতে করতে সময় নিচ্ছে, তো ড্যামেজটা হতে হতেও কিন্তু একটা সময় নেয়। 4বারের পরে কিন্তু তার আসলে ওটার প্রতি একটা নির্ভরতা শুরু হয়েই যায়, এবং একটা যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা ট্র্যাপের মধ্যে আসলে পা দেয়া, যে ট্র্যাপে আমাকে আসলে এটা আবার বোধ করাচ্ছে যে আমি যাদের সাথে মিলে জিনিসটা, সেটা নিশ্চয়ই একা একা কারো কাছ থেকে আমি সেটা নিচ্ছি, এবং এটাকে নেয়ার জন্য আমাকে এটা নিতে হলে আমাকে এটাকে পারচেস করতে হবে। সেই পারচেস করার জন্য এই যে কিশোরীরা, বিশেষ করে 14 থেকে 35 বছরের মেয়েরাই কিন্তু এটাতে আসলে বেশি আসক্ত। একদমই। এবং এই ক্ষেত্রে কিন্তু আসলে সম্পর্ক যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি এফেক্টেড হচ্ছে, এবং আত্মহত্যা প্রবণতাও আমরা অনেক বেশি দেখতে পাই। এই বিষয়ে আপু আমরা আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেটাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনি বুনন। আজকের পর্বের বিষয় মাদকের কারণে নারীদের স্বাস্থ্য ঝুঁকি, চিকিৎসা ও সামাজিক দৃষ্টিভঙ্গি। আলোচনায় স্টুডিওতে আছেন কাউন্সিলর হাফসা ঝুমুর। আপু, আমরা যে বিষয়টা নিয়ে বলছিলাম যে আন্তঃসম্পর্ক যে বিষয়গুলো, সেটাও কিন্তু আসলে অনেক বেশি প্রভাবিত হয়। আর এখন সবচেয়ে বড় কথা, বিভিন্নভাবে আগে থেকে এখন কিন্তু মাদকের সহজ প্রাপ্যতা বেড়ে গিয়েছে। আগে যেরকম এই জিনিসটা অ্যাভেলেবেল ছিল না, এখন সেটার পাশাপাশি এবং আমরা স্কুল কলেজের সামনেও আসলে দেখতে পাই যে একদম অ্যাভেলেবল। টিনেজ, আমি বললাম না যে এটা ফার্স্ট স্টার্টিং হয়েছে যে স্মোকিংকে আমরা একটা ফ্যান্টাসি লেভেলে নিয়ে গিয়েছি, তো এটাকে ইজি মনে করা শুরু করেছে। আগে থেকে এখন আমরা নারী ধূমপাই আমরা বেশি দেখতে পাই। একদমই তাই। আপু, এই যে আমি যদি একদমই আবার পরিবারের জায়গা থেকে আসি, যে পরিবারের দৃষ্টিভঙ্গির জায়গাটা এবং পরিবার, এই যে ইমোশনাল রেগুলেশনের কথা বললেন, এখানে কিন্তু পরিবারের অনেক বড় একটা ভূমিকা আছে যে বাচ্চাকে আসলে তার আবেগ নিয়ন্ত্রণের উপায়গুলো শেখানোর ক্ষেত্রে। সেই বিষয়টা নিয়ে কি বলবেন? প্রথমত বলবো, যখন কোনো মা বাবা নিজেকে নিয়েই সে ব্যস্ত থাকবে, যে আমার বাইরেও আমার এই সন্তানদেরকে আসলে বিকশিত হতে শেখাতে হবে, তাদেরকে সব সিচুয়েশনের জন্য তৈরি করতে হবে। কিন্তু দেখা যায় আমাদের একটা সামাজিক দৃষ্টিভঙ্গি, আমরা এখনও এত ডেভেলপড হয়েছি, কিন্তু একটা জায়গায় আমরা এখনও সীমাবদ্ধ। সেখানে হচ্ছে মানে এটা করা যাবে না, হেরে যাওয়া যাবে না, এইভাবে করা যাবে না, এটা করলে তো তুমি ড্রপ আউট। অনেক সময় সন্তানরা ভুল করে বসে, একটা হর্স রেস যে তোমাকে এগিয়েই থাকতে হবে। তো সেটা তো একটা মানসিক চাপ। সেই মানসিক চাপটা সামলানোর জন্য যে আমার কাছে যখন কাউন্সেলিং আসে, বেশিরভাগ কাউন্সেলিংয়ে আসা মানুষগুলো কি বলে যে আমার উপরে মা বাবা অতিরিক্ত চাপ দেয়, এবং পাশাপাশি তারা অতিরিক্ত আমার উপর আশা করে, তাদের বোঝাটা আমার উপর চাপিয়ে দিয়েছে, আমি আর নিতে পারিনি। তো নিতে পারিনি বলার পর যখন বুঝিয়ে বলা হয়, তখন আসলে এই যে কাউন্সেলিংয়ে আসার পরে তাদের যে ট্রিটমেন্টটা আসলে বহাল রাখা এবং তাদেরকে যে এটা কন্টিনিউ করতে সাহায্য করা, সেটা জায়গাটা কিন্তু অনেক বড় গ্যাপ। একদম তাই। মনে করছে যে আমার এটা হাইড করতে হবে, যতটুকু লুকিয়ে রাখা যায়। ছেলেদের ক্ষেত্রে আমরা কিন্তু রিহ্যাবে দিয়ে আসছি কিংবা ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা নেই যে আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে, আমার মেয়েটার কথা জানলে সমাজে মুখ দেখাতে পারবো না, দাঁড়াতে পারবো না। কিন্তু আমরা সন্তানকে সন্তান হিসেবে, যে সন্তান ভুল করতে পারে, ভুল যাতে না করে, সেজন্যে জীবনে অনেক সময় একটা সময় থাকে, যেমন টিনেজ বলেন, তারপর মিডল সময় বলেন, এই যে সহযোগিতা, পারস্পরিক একটা আলোচনা, তারপরে জাজ না করা, এগুলো কিন্তু খুব প্রথম স্টেপে জরুরি। আমি খুব বড় কাজে তো খুব কম যাব, আগে হচ্ছে আমার সন্তান জরুরি। আমার সামাজিক অমুকের সাথে আমার প্রতিযোগিতা করার দরকার নেই, কারণ আমি যখন করব তখন আমি তার সাথে বিচ্ছিন্ন হচ্ছি, তখন সে অসৎ সঙ্গে যাচ্ছে, এবং তখন সে তাকে যে পরামর্শ দিচ্ছে সে সেটা নিচ্ছে। তাহলে আমাকে তার সাথে আসলে ডেভেলপমেন্ট করতে হবে, বন্ডিং, সম্পর্কটা, তার সাথে যোগাযোগটা। এই যে পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন হলেই কিন্তু সম্পর্ক আসলে মোড় নেয়। একদমই তাই। এবং এই ক্ষেত্রে আপু সামাজিক দৃষ্টিভঙ্গিটা পরিবর্তনে কিন্তু অনেক বড় একটা সুযোগ আছে, কারণ পরিবার কিন্তু তখনই স্টেপ ইন করতে পারে যদি দেখে যে সমাজটাও তাকে একইভাবে সাপোর্ট করছে। আমি আরেকটা বিষয় বলবো, সেই সমাজটা তো আমরা ভাবছি সমাজের একটা অংশ, সমাজে কেউ কিন্তু আমাদের বাসায় এসে বসে নেই, কিন্তু
আমরা মনে মনে সমাজের এমন একটি স্তর চিন্তা করে বসে আছি যে আমার এটা করলে মুখ দেখানো যাবে না, বাট আমাদের কাছে সামহাও ট্রেন্ডটাই এমন হয়ে গিয়েছে, আমাদের সন্তানের চাইতে, আমাদের জীবনের চাইতে আমাদের এখন সমাজে তো এটা চলছে। যেমন এখন একটা ট্রেন্ড, একবার একটা ড্রেস পরলে আর পরা যাবে না, এটা করলে আর করা যাবে না। তো এগুলো তো ট্রেন্ডের সাথে সাথে কিন্তু আমরা চলছি। কেন করছি আমরা কিন্তু নিজেকে প্রশ্ন করি না, কি জরুরি আমার জন্য প্রশ্ন করি না। তো এখান থেকে কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গি সমাজ আপনাকে বলবে, কিন্তু অনেক কিছু কিন্তু আপনি মিনিমাইজ করে চলতে পারেন চাইলেই। আপনি আপনার সন্তান যদি দেখেন ভুল পথে চলছে, তাকে যে সঙ্গ দেয়া এবং তার যে প্রপার একটা ট্রিটমেন্ট, যারা ড্রাগ নিচ্ছে বা বিভিন্ন ধরনের মাদক নিচ্ছে বা ধূমপানে চলে যাচ্ছে, তাদেরকে ভালোবেসে বোঝানো। তখন কি করি যে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে আমরা কি করি, গায়ে হাত তুলি না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে গায়ে হাত তোলাটা একদম কমন এবং ঘরে বন্দি করে রাখা। তো এতে করে সে কি করছে, এমনও আমার কাছে আসে পেশেন্ট যে ঘরে বন্দি করে রেখেছে, মারধর করেছে, বকা বেশি দিয়েছে, সে উপরতলা থেকে হয়তো সে চেষ্টা করে মানে সে জাম্প করছে, জাম্প করার কারণে সেলফ হার্ম টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে। কারণ জেদটা তার বাড়িয়ে দিচ্ছে, জেদের কারণে, বিচ্ছিন্নতার কারণেই তো এটা হচ্ছে। যতটুকু ভালোবেসে গ্রহণ করে তাদেরকে আস্তে আস্তে এই পথ থেকে ফেরাতে হবে। এবং আসলে মাদকাসক্তি যেহেতু একটা রোগ এবং এটার বিজ্ঞানসম্মত চিকিৎসার আওতাতেই আসলে নিয়ে আসা প্রথমেই উচিত। আহসানিয়া মিশনের আন্ডারে তো অলরেডি অনেক দিন ধরেই 2014 সাল থেকে, কিন্তু 2014 থেকে এই পর্যন্ত কিন্তু 1000-এর বেশি মাত্র, কিন্তু জাতিসংঘের যে সমীক্ষা সেটা অনুযায়ী কিন্তু বাংলাদেশে এখন 13 লাখের বেশি মহিলা, অনেক বড় পপুলেশন। কিন্তু সেখানে এবং বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বলছেন 3 লাখ বেশি। তো সেটা আমি ধরলাম 3 লাখেরই বেশি আমাদের এখানে আছে, কিন্তু কজন চিকিৎসা নিচ্ছে দেখেন 2014 সাল থেকে এই পর্যন্ত 1000-এর সামান্য কিছু বেশি ট্রিটমেন্ট নিচ্ছে। তার মানে কি, অনেকে বেশিরভাগই কন্টিনিউ করেনি, হয়তো একবার আসলো, দুবার আসলো, মানে হাইড করে ফেলছি আমরা সবসময় যে শর্টকাট বিষয়গুলো খুঁজি, যে বিয়ে দিলেই হয়তো সমাধান হবে বা একটু ঘরে আটকে রাখলেই হয়তো হবে, সেই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে। আপু, নারীর চিকিৎসার ব্যবস্থাও কিন্তু আসলে অনেক বেশি অপ্রতুল। আমরা যদি প্রাইভেট, সরকারি বা বেসরকারি যেটাই দেখি না কেন, অপ্রতুল হওয়ার কারণ আছে। কারণটা আমি যদি বলি, কারণ নারীদেরকে তো ঢেকে রাখা হয়, গোপন করা হয়। তো দেখা যায় অনেক দিন ধরেই কিন্তু 2014 সাল থেকে আহসানিয়া মিশনের আন্ডারে যেই মাদক সেবীদের জন্য যারা যেই সার্ভিসটা আছে, সেটা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন ওনারা। তো অনেকেই অনেকভাবে চেষ্টা করছেন, প্রমিসেস মেডিকেল থেকেও চেষ্টা হচ্ছে। তো সব চেষ্টার পরেও দেখা যায় মানুষের অনীহা, আসতে চাচ্ছে না। মেয়েদেরকে যতটা সিক্রেটলি জিনিসটা ধরে রাখা বা চেষ্টা করা, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছি, এতে কি হচ্ছে যে সন্তানের অনেক ধরনের ক্ষতি, প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি, তারপর দেখা যায় ইউট্রিয়াস, সিস্ট অ্যান্ড বিভিন্ন ধরনের প্রবলেম। বাচ্চাটা জন্ম নেওয়ার আগেও কিন্তু তার প্রবলেমগুলো হচ্ছে, কারণ বডি তো সেটা ইনটেক করছে। একদমই তাই। কিডনি, লিভার, এগুলো সবকিছুতেই কিন্তু ইফেক্ট করছে। এবং ভ্রূণের বিকাশ, বাচ্চার বিকাশ সমস্যা হচ্ছে, যেটা অটিজম হচ্ছে, বা সন্তান দেখা যাচ্ছে জন্মধারণ করার আগেই সে হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছে। অনেক কষ্ট একটা, এই জিনিসগুলো আসলে বাড়াচ্ছে আরো প্রবলেম। একদমই তাই। আপু, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আসলে আমরা সামাজিক সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে আরো কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, স্পেশালি নারীদের জন্য, যেহেতু আসলে আমরা জানি যে নারীদের স্বাস্থ্য ঝুঁকিটা আসলে ছেলেদের থেকেও অনেক বেশি, যেটা আসলে অনেক বেশি। সেই জন্য আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিটা এভাবে চেঞ্জ করতে হবে। আমাদেরকে আসলে আমাদের সন্তানদের, সবাই সন্তানকে আমার সন্তান মনে করতে হবে প্রথম। কারণ আমি যখন মনে করব অমুকের সন্তান, তখন কিন্তু আমি আসলে তার প্রতি সহমর্মিতা বোধ রাখবো না। আমি তখন কি করব, আমার জাজমেন্ট আসবে। তো এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের কেসে আসলে জাজমেন্টটা মানুষকে অনেক ক্ষতিকর দিকে নিয়ে যায়। যেহেতু সে অলরেডি ডিপ্রেসড, যেহেতু সে মানসিকভাবে অধপতনে আছে, তাকে আমরা মানসিকভাবে উৎসাহ দেয়া। আর সবচেয়ে বড় কাজ আমি যেটা মনে করি, মাদকাসক্তির একটা কুফল, আমার ঠিক মনে আছে আমাদের ব্র্যাকেই আমি পড়া অবস্থায়, তখনই টার্কের একটা সেমিস্টার ছিল, আমি আমার ছোট করেই বলছি। তো তখন একজনের একটা স্টোরি নিয়ে আসে, সে কীভাবে মাদকাসক্তি থেকে সে বের হয়ে আসে। স্টিল আমি ওই মানুষটাকে, চেহারাটাও মনে রেখেছি, মানুষটাকেও মনে রেখেছি। আমি এত বছর পার করে ফেলেছি, অলমোস্ট 20 ইয়ার্স কিন্তু আমার শেষ জীবনে, তারপরও আমি কিন্তু তাকে মনে রেখেছি। তার মানে
এপিসোডগুলোকে আসলে আমাদেরকে আরো মোটিভেটিং ওয়েতে তুলে ধরতে হবে। সেটা স্কুল লেভেল থেকে, আমরা কি করি ভার্সিটি লেভেল থেকে, সে তো অলরেডি একটা বিলিভ প্যাটার্ন নিয়ে সে বড় হয়, সে বিশ্বাস তৈরি করে যে আমাকে এভাবে সেভ করতে হবে। দ্যাট মিনস হচ্ছে ডিফেন্স মেকানিজম সে সৃষ্টি করে ফেলে। তো সেই ডিফেন্স মেকানিজমকে যাতে সে রং ওয়েতে সৃষ্টি না করে, সেটা যাতে সে সুন্দরভাবে তাকে পরিচালনা করতে পারে, সেটা স্কুল থেকে 14 বছর থেকে, আসলে 12 বছর থেকে তো এখনকার বাচ্চারা যেহেতু ওভার স্মার্ট, তাহলে আমি 14 বছর ধরবো না, আমি ধরবো 12 বছর। কারণ 12 বছর সে সবই বুঝে, একটা 14 বছরের বাচ্চা সবই বুঝে। যেহেতু আমার বাসায় আমি বললাম যে আমার মেয়েটা অনেক বড়, 14 ইয়ার্সে, তো আমি মনে করি 12 ইয়ার্স থেকে স্কুলে যদি এই জিনিসগুলোকে, এপিসোডগুলোকে খুব সুন্দর করে, যারা এই কাজগুলো মানে যারা একটা কষ্টকর অতীত থেকে বের হয়ে এসছেন, তাদের গল্পগুলো যদি আসলে আরো এভাবে করে আসলে অনুপ্রেরণাই কিন্তু পারে মানুষকে এই জায়গাটা বদলে দিতে। আপু আমরা ছোট করে শুধু একটু জানতে চাই যে যারা নারী মাদকসেবী আছেন, এখন হয়তো বা মাদকাসক্ত হয়ে পড়েছেন, তাদের আসলে কি করা উচিত চিকিৎসার জন্য বা এই পথ থেকে আসলে বের হয়ে আসার জন্য? অবশ্যই সদিচ্ছাটা খুব জরুরি। আমাকে বুঝতে হবে কোথায় আমাকে থামতে হবে একদমই। এবং আমি আসলে আমার নিজের ক্ষতি করছি। আমি ভাবছি যে আমি আমার বাবা মায়ের সাথে, কিংবা আমি আমার হাজবেন্ডের সাথে, কিংবা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে, কিংবা আমি কাউকে হয়তো দেখিয়ে দেওয়ার জন্য যে না আমার সাথে তুমি এরকম করতে পারো না, হয়তো আমি রিভেঞ্জ থেকে নিতে পারছি বা কষ্ট থেকে করছি, কিন্তু এটার থেকে বড় কষ্ট, নিজের ক্ষতি থেকে বড় কষ্ট তার কিছু নেই। ঘুরে দাঁড়ানো তো যায়। একদমই। এবং আমি শুধুমাত্র নিজেকে না, আমার পরবর্তী প্রজন্মকে আসলে হুমকির দিকে নিয়ে যাচ্ছি। সুতরাং এই বিষয়ে আমাদের হয়তো এই হিতাহিত জ্ঞানটা যেহেতু তার থাকে না, সেই জন্য আসলে আবার আমাকে বলতে হয়। কারণ আমি যতই এখন তার জন্য পরামর্শ দিই, তার কাছে তো ওটাই ভাল লাগবে। এখন আমাদের যে আলোচনাগুলো, এটা টিনেজদের কিন্তু ভালো লাগবে না। তাই আমাদের করতে হবে কি, যে এই স্কুল কলেজটা খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের যে কাউন্সিলর লেভেলে আমরা যারা আছি, এটা আমাদেরকেও তুলে ধরতে হবে। সেটা স্কুল লেভেল থেকে গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। একদমই তাই। অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময়ের জন্য। এবং আসলে লোকে কি বলবে এই বিষয়গুলোকে একদমই বাদ দিয়ে আমার সন্তানকে একটা সমস্যা থেকে আসলে বের করে নিয়ে আসতে আমাকে ইনিশিয়েটিভ নিতে হবে। পরিবারের সচেতনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময়ের জন্য। খুব ভালো থাকবেন। দর্শক, নারীদের মাদক মুক্ত করতে নারীদের সচেতন হতে হবে নিজ থেকেই। সামাজিক রীতিনীতি মানতে হবে, পারিবারিক শিক্ষা, মূল্যবোধের চর্চা, প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নিয়মকানুন মানতে হবে। বন্ধুদের আড্ডা কিংবা আভিজাত্য প্রকাশে ধূমপান বা মাদক গ্রহণ কখনো আপনাকে সঠিক পথে পরিচালিত করবে না। তাই আসুন মাদক ছেড়ে মায়া আর মমতা ভরা হৃদয় নিয়ে সবাইকে ভালোবাসার বন্ধনে বেঁধে নিজেকে প্রস্তুত করি সবার ভালোর জন্য। পরিবার তথা সমাজের একজন দায়িত্বশীল নারী হয়ে নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি পরিবারের দায়িত্ব নিয়ে সুখময় জীবনযাপন করি। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।